হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে মূলত আমরা সিমিলি এবং মেটাফর সম্বন্ধে জানবো এই দুটি রেটোরিক্যাল ডিভাইসেস বা ফিগার্স অফ স্পিচের ডেফিনেশন, তাদের ডিফারেন্সেস এবং তাদের সাথে আমরা কিছু এক্সাম্পলও জেনে নেব যার সাহায্যে যে কোনো লিটারেরি পিস থেকে আমরা খুব সহজেই সিমিলি বা মেটাফরকে আইডেন্টিফাই করতে পারবো। এবং আই থিঙ্ক যে আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং এবং হেল্পফুল হয়ে উঠতে পারে। সিমিলি বা মেটাফর সম্বন্ধে সরাসরি আলোচনাটা শুরু করবার আগে আমাদের প্রত্যেকের উচিত একটু ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসের সম্বন্ধে আমাদের আইডিয়াটাকে একটু ক্লিয়ার করে নেওয়া। তার জন্য ফিগার্স অফ স্পিচের ডেফিনেশনটা একটু বুঝে নেওয়া দরকার। দেখো, ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসেস বা বাংলায় যাকে আমরা অলংকার নামে চিনি, সেটি কি না, সেটি হচ্ছে ইজ এ ডিভিয়েশন ফ্রম দ্য অর্ডিনারি ফর্ম অফ এক্সপ্রেশন। অর্থাৎ সাধারণভাবে আমরা যেরকমভাবে কোনো বস্তু সম্পর্কে নিজেদের মতামত বা নিজেদের অভিব্যক্তি বা ইমোশনের এক্সপ্রেশন করি, সেই সাধারণ গড়পড়তা বা প্রচলিত পদ্ধতির একটু বাইরে এই ধরনের ডেসক্রিপশন বা এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু আরও অনেক বেশি উৎকর্ষ, সূক্ষ্ম, নান্দনিক বা ইন্টেলেকচুয়াল এফেক্ট ক্রিয়েট করতে পারি আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে। জেনারেলি কবি অর্থাৎ ইংলিশ লিটারেচারে বিভিন্ন কবিরা বা বাংলা সাহিত্যেরও বিভিন্ন কবিরা কিন্তু ফিগার্স অফ স্পিচের ব্যবহার করেছিলেন ঠিক এই কারণেই, যাতে তারা তাদের কবিতার উৎকর্ষতা, তাদের কবিতার অ্যাপিল, তাদের কবিতার সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তুলতে পারেন। শুধু তাই নয়, সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে যাতে সেই তাদের সাহিত্য সৃষ্টির মধ্যে একটি ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টও কিন্তু যাতে তারা অ্যাড করতে পারেন, সেই কারণেই কিন্তু সাহিত্যে অলংকার বা ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসেসের ব্যবহার হয়ে থাকে। সিমিলি এবং মেটাফোর এই দুটো ফিগার্স অফ স্পিচই কিন্তু লিটারেচারে মূলত ব্যবহার করা হয় দুটি বস্তুর মধ্যে। সেই দুটি বস্তু লিভিং অথবা নন লিভিং যাই হোক না কেন, সেই দুটি বস্তুর মধ্যে কম্পেয়ার করবার জন্য, অর্থাৎ তুলনা করবার জন্য। তাহলে সিমিলি এবং মেটাফোর এই দুটি ফিগার্স অফ স্পিচের ব্যবহার কিন্তু মূলত কম্পেয়ার করবার জন্যই হয়। কিন্তু তথাপি এদের দুজনের ব্যবহার বা উদ্দেশ্য সেম হওয়া সত্ত্বেও এদের দুজনের মধ্যে কিন্তু একটি সাটল ডিফারেন্স রয়েছে, সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা আজকের ক্লাসের পরে হোপফুলি বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তবে একটা কথা মনে রাখা দরকার, এই যে সিমিলি এবং মেটাফর একটু আগেই আমি বললাম যে এদের পারপাস কিন্তু দুটি বস্তুর মধ্যে তুলনা করা, এবং এই যে দুটি বস্তুর মধ্যে সিমিলি এবং মেটাফর তুলনা করবে তাদের মধ্যে কিন্তু কিছু সাদৃশ্য বা রিজেম্বলেন্স থাকতে হবে, কিছু সেম কাইন্ড অফ ফিচার, সেম কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলেই কিন্তু আমরা এই দুটো রেটোরিক্যাল ডিভাইসেসের সাহায্যে তাদের মধ্যে কম্পেয়ার করতে পারবো। তাহলে সিমিলি আমরা কাকে বলবো? না, সিমিলি হলো একটি ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইস যেটা ব্যবহার করা হয় কম্প্যারিজনের জন্য বা তুলনা করবার জন্য দুটি বস্তুর মধ্যে বা দুটি এন্টিটিসের মধ্যে। এই দুটি এন্টিটিস জীবিত হতে পারে বা নন লিভিংও হতে পারে, এবং যাদের মধ্যে অ্যাপারেন্টলি অর্থাৎ প্রাথমিকভাবেই কিছু সাদৃশ্য থাকবে বা লাইকওয়াইজ কোয়ালিটিস থাকবে। অ্যাটলিস্ট কমপক্ষে একটি ডাইরেক্ট কম্প্যারিজন করবার মতন সাদৃশ্য কিন্তু দুটি সত্তার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আমরা সিমিলির ব্যবহার করতে পারবো। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সিমিলি কিন্তু দুটি বস্তুর মধ্যে ডাইরেক্টলি কম্পেয়ার করে, অর্থাৎ একদম সরাসরি দুটি বস্তুর মধ্যে কম্পেয়ার করা হয় সিমিলির সাহায্যে। এবং সিমিলি জেনারেলি এই কম্প্যারিজনটা লাইক বা অ্যাজ এর মাধ্যমে করে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে বা কোনো সেন্টেন্সে আমরা লাইক বা অ্যাজ এর ব্যবহার পাই, যে লাইক বা অ্যাজটি জেনারেলি দুটি বস্তুর মধ্যে কম্প্যারিজনের জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা বুঝবো যে সেক্ষেত্রে সিমিলির ব্যবহার করা হয়ে রয়েছে। দেখে নেওয়া যাক তাহলে এর কিছু এক্সাম্পল। প্রথমেই আমরা কিছু লিটারারি এক্সাম্পলস দেখব, অর্থাৎ এমন কিছু সিমিলির এক্সাম্পল দেখব যেগুলো জেনারেলি সাহিত্য চর্চায় বা সাহিত্য সৃষ্টিতে ব্যবহার করা হয়ে রয়েছে। প্রথমটি, দ্য রাইটিয়াস শ্যাল ফ্লারিশ অ্যাজ দ্য পাম ট্রিজ। এই লাইনটি বাইবেলের লাইন। এই লাইনের মাধ্যমে আমরা দেখছি রাইটিয়াস অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের কথা বোঝানো হচ্ছে যাদের মোরাল ভ্যালুজ আর ভেরি স্ট্রং। সেই সমস্ত ব্যক্তিদের সাথে তুলনা করা হয়েছে কার? না, পাম ট্রিজ অর্থাৎ তাল জাতীয় বৃক্ষের। অর্থাৎ বলা হয়েছে যে রাইটিয়াস অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মোরাল ভ্যালু স্ট্রং, তারা কিন্তু একটি তাল জাতীয় বৃক্ষের মতনই রিজু এবং অত্যন্ত স্টার্ডি অর্থাৎ শক্তপোক্ত হয়ে নিজেদের জীবন বৃদ্ধি করতে পারে। পরের এক্সাম্পলটি, লাইফ ইজ
অ্যাজ টিডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। অর্থাৎ এই লাইনটির মাধ্যমে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের এই অমর উক্তি যেটি তিনি কিং জন নামক নাটকে ব্যবহার করেছিলেন, সেই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি কার সাথে কার তুলনা করা হচ্ছে, না জীবনের সাথে তুলনা করা হচ্ছে এমন একটি গল্পের সাথে যে গল্পটি দুবার বলা হয়ে থাকে বা দুবার শোনা হয়েছে। অর্থাৎ কোনো একটি গল্প যদি আমরা দুবার শুনি, একই গল্প যদি দুবার শুনি, তাহলে সেই গল্পটি কিন্তু আমাদের জীবনে সমস্ত রকমের চার্ম হারিয়ে ফেলে। সেই গল্পটি আমাদের কাছে ভীষণভাবে টিডিয়াস, ক্লান্তিকর বা বোরিং প্রতিপন্ন হতে পারে। ঠিক তেমনভাবেই জীবনও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকের কাছে ভীষণভাবেই ক্লান্তিকর, বোরিং এবং টিডিয়াস হয়ে উঠতে পারে। তাই এক্ষেত্রে এই লাইনে জীবনের সাথে তুলনা করা হয়েছে এমন একটি গল্পের যে গল্পটি এক ব্যক্তিকে দুবার বলা হয়েছে। পরের এক্সাম্পলটি, ও মাই লাভস লাইক আ রেড রেড রোজ। রবার্ট বার্নসের একটি অমর উক্তি, একটি প্রেমের কবিতার লাইন। এক্ষেত্রে কবি তার প্রেমিককে বা প্রেমিকাকে বা তার প্রেমকে তুলনা করেছেন একটি লাল লাল রঙের গোলাপের সাথে। পরের এক্সাম্পলটি, ইজ লাভ আ টেন্ডার থিং কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি শেক্সপিয়ারের। তারপরেই রয়েছে ইট ইজ টু রাফ টু রুড টু বাস্ট্রাস অ্যান্ড ইট প্রিক্স লাইক থর্ন। অর্থাৎ এক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার প্রেম বা ভালোবাসাকে তুলনা করেছেন একটি গোলাপের কাঁটার মতন। অর্থাৎ একটি প্রেম যেমন কোনো মানুষকে যন্ত্রণা দিতে পারে, ভালোবাসা যেমন কোনো মানুষকে যন্ত্রণা দিতে পারে, ঠিক সেই যন্ত্রণার সাথে ঠিক তুলনা করা হয়েছে একটি কাঁটা ফুটলে যেরকম যন্ত্রণা একজন ব্যক্তি অনুভব করতে পারে, ঠিক সেই যন্ত্রণার। অর্থাৎ এক্ষেত্রে লাভকে তুলনা করা হয়েছে, লাভের প্যাং, লাভের পেনকে তুলনা করা হয়েছে এটি কাঁটা ফুটলে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রের সাথে। এবং লাস্ট এক্সাম্পলটি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এক্ষেত্রে কবি নিজেকে তুলনা করেছেন একটি মেঘের মতন। একটি মেঘ যেমন আকাশের বুকে উদ্দেশ্যহীনভাবে, এলোমেলোভাবে ইতস্তত উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায় এমলেসলি, ঠিক সেই রকমভাবেই কবি নিজেকেও তুলনা করেছেন ঠিক সেই রকম এমলেসলি, অর্থাৎ লক্ষ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে ইতস্তত ঘুরে বেড়ানোর সাথে। এছাড়াও সিমিলির বেশ কিছু কমন এক্সাম্পলস আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত ডে টু ডে লাইফে, ডে টু ডে ইংলিশে কিন্তু প্রায়শই ব্যবহার হতে দেখি। As per example, as cold as ice, swim like a fish, as light as a feather, fight like cats and dogs, as cool as a cucumber, as brave as a lion, as black as coal, as hard as rock, as cunning as a fox, as white as snow। অর্থাৎ এই ধরনের এক্সাম্পলগুলির সাথে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণভাবে পরিচিত, এবং এই প্রত্যেকটি এক্সাম্পলে কিন্তু দেখো অ্যাজ এবং লাইকের ব্যবহার করা হয়ে রয়েছে দুটি বস্তুর মধ্যে তুলনা করবার জন্য তাদের সাদৃশ্য অনুযায়ী। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এগুলো প্রত্যেকটি হলো সিমিলির এক্সাম্পল, যেগুলো আমরা আমাদের কমন ডে টু ডে ইংলিশে ভীষণভাবেই প্রায়শই ব্যবহার করে থাকি। এবার তাহলে আসা যাক মেটাফোরে। দেখো, প্রাইমারিলি মেটাফোর ইজ অ্যান আইডিয়া, অর্থাৎ মেটাফোর হলো একটি ধারণা। এটি এমন একটি এক্সপ্রেশন যেটা কোনো একজন ব্যক্তিকে বা বস্তুকে ডেসক্রাইব করে, তাকে অন্য কোনো আরেকটি বস্তু বা ব্যক্তির সাথে তুলনা করে যে ব্যক্তি বা বস্তুর একই ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু অ্যাপারেন্ট নয়, অর্থাৎ প্রাথমিকভাবে দেখলেই বা প্রাথমিকভাবে জাজ করলেই সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের কাছে বুঝে উঠবার জন্য যথেষ্ট নাও হতে পারে। সেই সাদৃশ্যমূলক বৈশিষ্ট্যের কথা বলছি আমি। এটা একটা কাইন্ড অফ আ সিমিলি। মেটাফোর কিন্তু সিমিলির মতনই, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট, অর্থাৎ সিমিলির সাথে মেটাফোরের মূল পার্থক্যটা কি, যে মেটাফোর কিন্তু ইমপ্লায়েড, অর্থাৎ এক্সপ্লিসিটলি। সিমিলি যেমন এক্সপ্লিসিটলি সরাসরি দুটো বস্তুর মধ্যে লাইক এবং অ্যাজের মাধ্যমে তুলনা করা বোঝায় বা তুলনা করে, মেটাফোর কিন্তু তা করে না। সেই একই তুলনাটা মেটাফোর করে ইমপ্লায়েড ওয়েতে, অর্থাৎ সিমিলির মতন ডাইরেক্টলি বা সরাসরি কিন্তু মেটাফোর দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করে না। দেখে নেওয়া যায় কিছু এক্সাম্পলস। প্রথম এক্সাম্পলটি, দ্য সি ইজ আ হাংরি ডগ। অর্থাৎ এক্ষেত্রে দেখো সমুদ্রকে তুলনা করা হয়ে রয়েছে একটি ক্ষুধার্ত কুকুরের সাথে। আপাত অর্থে একটি সমুদ্র এবং একটি ক্ষুধার্ত কুকুরের কিন্তু কোনো সাদৃশ্যই নেই, তথাপি সমুদ্রকে এখানে একটি হাংরি ডগ অর্থাৎ ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে কিছু বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে। তাই এটি একটি মেটাফোরের এক্সাম্পল। পরেরটি, লাভ ইজ আ রোজ, অর্থাৎ এখানে ভালোবাসাকে তুলনা করা হয়েছে একটি গোলাপ ফুলের সাথে। ভালোবাসা কিন্তু একটি ইমোশন, ওয়্যারঅ্যাজ রোজ হচ্ছে কিন্তু একটি ন্যাচারাল বিউটিফুল এলিমেন্ট। তাহলে ভালোবাসার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেই বেস করে রোজের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটি গোলাপের যে সৌন্দর্য, ভালোবাসার সেই সৌন্দর্যই রয়েছে।
পরের এক্সাম্পলটি লাভ ইজ ফায়ার, এক্ষেত্রে আবার দেখো সম্পূর্ণ ডিফারেন্ট মেটাফরিক্যাল ইউজ হয়ে রয়েছে। ভালোবাসাকে এক্ষেত্রে আগুনের সাথে তুলনা করা হয়ে রয়েছে। আগুনের যে ধ্বংসাত্মক ক্ষমতা, যে ডিস্ট্রাকটিভ পাওয়ার, সব কিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার যে ক্ষমতা, ভালোবাসারও ঠিক সেই একই ক্ষমতা রয়েছে। তো সেই ক্ষমতার ওপর বেস করে এখানে লাভকে ফায়ারের সাথে কম্পেয়ার করা হয়ে রয়েছে। পরেরটি দ্য মাইন্ড ইজ ওশান, এক্ষেত্রে মানুষের মনকে একটি মহাসমুদ্রের সাথে তুলনা করা হয়ে রয়েছে। অর্থাৎ একটি মহাসমুদ্র যেমন বিশাল, সেই সমুদ্র যেমন প্রচুর পরিমাণে জ্ঞান ধারণ করতে পারে, ঠিক মানুষের মনও কিন্তু একই রকমভাবে প্রচুর পরিমাণে জিনিস, প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ কিন্তু ধারণ করতে পারে। মহাসমুদ্রের মতন মানুষের মনও কিন্তু সুবিশাল হতে পারে। পরেরটি দ্য সিটি ইজ আ জাঙ্গল, অদ্ভুত মেটাফরিক্যাল ইউজ। শহরকে এখানে তুলনা করা হয়ে রয়েছে একটি জাঙ্গল অর্থাৎ জঙ্গলের সাথে। জঙ্গল এবং শহর দুটো কমপ্লিটলি ডিফারেন্ট দুটো অবজেক্ট, দুটো আইডিয়াজ। জঙ্গলকে শহরের সাথে তুলনা করার মাধ্যমে এই লাইনের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে যে শহরটিও এখন জঙ্গলের মতন, জঙ্গলে যেমন প্রচুর গাছগাছালিতে ঘিঞ্জি বা কনজেস্টেড একটি এরিয়া থাকে, শহর কিন্তু এখন গাছগাছালি বিহীন বিভিন্ন বাড়ি ঘর, যানবাহন, টাওয়ার্স ইত্যাদি দিয়ে জঙ্গলের মতন অবস্থা। জঙ্গলের মতনই শহরেও কিন্তু মানুষ পথ হারিয়ে ফেলতে পারে, পথ গুলিয়ে ফেলতে পারে এখন। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, এই লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে সনেটের। আমাদের অনেকের কাছেই হয়তো এই লাইনটি পরিচিত। এই লাইনে দেখো এখানে আই অফ হেভেন বলতে কবি কিন্তু সূর্যকে বুঝিয়েছেন, অর্থাৎ এটি কিন্তু একটি মেটাফরিক্যাল ইউজ। আই এর সাথে, মানুষের চোখের সাথে কিন্তু সূর্যের আপাত অর্থে কোনো সাদৃশ্য নেই, তথাপি এখানে আই অফ হেভেন বলতে কবি আকাশের চোখ হিসেবে সূর্যকে কল্পনা করেছেন, তাই এটি মেটাফরিক্যাল ইউজ। এক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলটিকে আমরা পেরিফ্রেসিস হিসেবেও কনসিডার করতে পারি, কারণ অন দ্য গ্রাউন্ড যে আই অফ হেভেন অর্থাৎ ঘুরিয়ে রাউন্ড অ্যাবাউট ওয়েতে কবি কিন্তু সূর্যকেই বোঝাতে চেয়েছেন। সেভেন্থ এক্সাম্পলটি হি ওয়াজ আ লায়ন ইন দ্য ফাইট, অর্থাৎ সে ছিল একটি সিংহ যুদ্ধের মধ্যে বা হাতাহাতি বা মারামারি বা লড়াইতে। অর্থাৎ এখানে সে অর্থাৎ হিকে কম্পেয়ার করা হয়েছে একটি লায়নের সাথে। একটি সিংহের যেমন প্রচণ্ড পরিমাণে শক্তি, ক্ষিপ্রতা, হিংস্রতা থাকে, তারও অবস্থা ছিল ঠিক সেই রকম একটি সিংহের মতনই যখন সে একটি লড়াইতে অবতীর্ণ হয়েছিল। হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই, অর্থাৎ সে কিন্তু আমার চোখের মণি। এক্ষেত্রে অ্যাপল অফ মাই আই একটি ইডিওমেটিক ইউজ, যদিও তথাপি এটি একটি মেটাফরিক্যাল ইউজও। এক্ষেত্রে একজন ব্যক্তির সাথে অ্যাপল অর্থাৎ ফলের তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রে এটাকে আমরা মেটাফোর হিসেবে কনসিডার করব। পরেরটি দ্য নিউজ ওয়াজ আ ড্যাগার টু হিজ হার্ট, অর্থাৎ খবরটা ছিল তার কাছে ছুরির মতন তার হৃদয়ে। অর্থাৎ এমন একটি খবর যে খবরটা অত্যন্ত তীক্ষ্ণ ধারালোভাবে তার বুকে, তার হৃদয়ে আঘাত এনেছিল, ঠিক যেমনভাবে একটি ছুরি বা ড্যাগার একজন মানুষের মনে বা বুকে আঘাত আনতে পারে, ঠিক সেই রেসপেক্টেই ছুরিকে তুলনা করা হয়েছে এক্ষেত্রে ওই নিউজ বা খবরটির সাথে। তাহলে আশা করি মেটাফোরের যে এক্সাম্পলসগুলি আমরা দেখলাম সেখান থেকে মেটাফোর সম্বন্ধে তো বটেই, এবং সিমিলি সম্বন্ধেও আমাদের খানিকটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তাও এই ক্লাসের শেষের দিকে মেটাফোর এবং সিমিলির মূল পার্থক্যটা ছোট্ট করে আরেকবার একটু আমরা দেখে নিই। দেখো সিমিলি তাহলে কি হয়েছে না, সিমিলি দুটো ডিফারেন্ট থিংসকে বা দুটো ডিফারেন্ট বা আলাদা আলাদা বস্তুকে ডাইরেক্টলি কম্পেয়ার করে অ্যাজ এবং লাইকের মাধ্যমে, এবং এক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে লাইকওয়াইজ কোয়ালিটিস থাকবে, অর্থাৎ অ্যাপারেন্টলি রিজেম্বলেন্স থাকবে, সাদৃশ্য থাকবে, তবেই সেখানে আমরা সিমিলি ব্যবহার করতে পারবো। এবং সিমিলির কম্প্যারিজনটা কিন্তু আবার বলছি অলওয়েজ উইল বি ভেরি ডাইরেক্ট। whereas মেটাফর কি না, মেটাফরও কিন্তু দুটো ডিফারেন্ট বস্তুর মধ্যে বা ডিফারেন্ট ব্যক্তির মধ্যে বা ডিফারেন্ট দুটো এন্টিটিসের মধ্যে, আইডিয়াজের মধ্যে কম্পেয়ার করবে, কিন্তু সেক্ষেত্রে এই কম্প্যারিজনটা হবে একটু অন্য ধাতের বা অন্য মানের। এক্ষেত্রে মেটাফর কিন্তু কম্পেয়ারটা করবে অ্যাজ ইফ স্টেটিং সামথিং ইজ সামথিং এলস, অর্থাৎ কোনো একটা বস্তু যেন অন্য কোনো বস্তু, ঠিক সেই হিসেবে কম্প্যারিজনটা হবে। এক্ষেত্রে এই যে দুটি বস্তুর মধ্যে কম্প্যারিজনটা হবে, সেই দুটি বস্তুর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে সরাসরি সাদৃশ্য, অর্থাৎ এমন সাদৃশ্য যেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। এই সরাসরি সাদৃশ্য অ্যাপারেন্ট লাইকওয়াইজ কোয়ালিটিস তাদের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু মেটাফোরের ব্যবহার আমরা করব।
আশা করি সিমিলি এবং মেটাফোর নিয়ে আমরা যা আলোচনা করলাম আলোচনাটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সিমিলি এবং মেটাফোর সম্বন্ধে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তাই যদি আইডিয়াটা ক্লিয়ার হয়ে থাকে বা বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। In the meantime, সকলে ভালো থেকো, stay safe, keep watching English tutorials, keep learning, and thank you so much for giving me your time.